সবচেয়ে কম বেতনে যারা চাকরিতে যায় তারা সবচেয়ে বেশি টাকা খরচ করে যায়। স্কিল ম্যান পাওয়ারের ডিমান্ড তো আছেই, বেতন অনেক বেশি। আমাদের 1-1.5 কোটি লোক বাইরে আছে, তার মধ্যে প্রায় কোটিখানেক হচ্ছে কর্মী। আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম 11 বছর চাকরি ছাড়ার পরে, আমি অবিরাম এটা নিয়ে কথা বলে গেছি যে সবচেয়ে কম বেতনে যারা চাকরিতে যায় তারা সবচেয়ে বেশি টাকা খরচ করে যায়। অদক্ষ শ্রমিক, কারণ 10টি লোককে নেওয়া হবে, 10 জন লোককে নেওয়া হবে, 10,000 লোক আছে ওই চাকরিটা নেওয়ার জন্য, কারণ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। অথচ দক্ষ জনশক্তির প্রচণ্ড ডিমান্ড আছে সমস্ত পৃথিবীর, প্রচণ্ড। আপনারা বিশ্বাস করবেন না কি করবেন, আমি তো ঘোরাঘুরি করি, কথাবার্তা বলি, কাজেই আমি জানি যে কোনো দক্ষতার, অলমোস্ট যে কোনো দক্ষতার ডিমান্ড আছে। একটা বিষয় যেটা, সেটা হলো যে আপনারা এখানে যেই আমি একটু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ভদ্রলোকের সাথে করতে চাই, সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা দক্ষতা যেটা দেই বলে মনে করি সেটা তেমন কোনো ডিমান্ড নেই। এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে বাজারের সাথে একটা ইন্টারফেস তৈরি করা, যে আসলে কি স্কিলের ডিমান্ড আছে সেই স্কিলটা তৈরি করা। আমরা গতানুগতিক করে যাচ্ছি। আমি সরকারের অংশ, কাজে দোষটা আমারও কিন্তু আংশিক। এটা আমার মনে হয় আমরা চেষ্টা করছি, একটু কথাবার্তা বলছি যে আমরা বাজারে যেটা ডিমান্ড আছে সেটা, এমনকি আমরা এমনও দু একটা দেশের সাথে, কানাডার সাথে এবং জাপানের সাথে যোগাযোগের চেষ্টা করছি যে ওখানকার কোনো একটা প্রতিষ্ঠান এসে এখানে তাদের ওখানে যে ডিমান্ড আছে সেই অনুযায়ী ট্রেনিং দিক। আমরা আস্ত একটা ট্রেনিং ইনস্টিটিউট তাদেরকে দিয়ে দেবো, যে আমাদের ইনস্টিটিউটগুলি আছে, সে রংপুর জেলার ইনস্টিটিউটটা, রংপুর জেলার ইনস্টিটিউট, তাদের যে নর্মাল কোর্স আছে ওটা বন্ধ, বাতিল। তারা তাদের ডিমান্ড অনুযায়ী এখানে, আমরা এইটা 2টা দেশের সাথে একটু আগাচ্ছি। যদি এটা করতে পারি একটা বিরাট উপকার হবে, কারণ স্কিল ম্যান পাওয়ারের ডিমান্ড তো আছেই, বেতন অনেক বেশি। আমাদের 1-1.5 কোটি লোক বাইরে আছে, তার মধ্যে প্রায় কোটিখানেক হচ্ছে কর্মী। আমাদের রেমিটেন্সের উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, আমরা এটা জানি। কিন্তু এই রেমিটেন্স এই মানুষদের কাছ থেকে 1 দ্বিগুণ হতে পারতো, 3 গুণ হতে পারতো, যদি তারা আসলে সবাই স্কিল হতো। ভাষা, জাপানে গেছিলাম আমরা কিছুদিন আগে, ওখানে আমি একজন রাষ্ট্রদূত পাঠিয়েছি যে অত্যন্ত, যে নিজে জাপানি ভাষা জানে, জাপানি ভাষায় কথা বলতে পারে। সে আমাকে শুধু বলে, স্যার আর কিচ্ছু না করেন, জাপানি ভাষায় N4, জাপানি ভাষায় যদি N4 কেউ করতে পারে, স্যার আমাকে খালি তালিকা পাঠাবেন, আমি তাদের সবার জাপানে যাওয়ার ব্যবস্থা করে দেবো। N4 পর্যন্ত পাস করতে হবে, পরীক্ষাটা কিন্তু আমরা নেই না, জাপানিরা এসে নেয়, কাজে কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। N4 যদি কেউ পাস করে তাহলে তার জাপানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে তার অ্যাডমিশন হয়ে যায়। অ্যাডমিশন হলে সপ্তাহে সে 28 ঘন্টা কাজ করতে পারে। 40 ঘন্টা কিন্তু হলো নর্মাল ফুল টাইম শ্রমিকের, তাকে 28 ঘন্টা কাজ করার মধ্যে 28 ঘন্টা সে যা ইনকাম করবে, তার থাকা খাওয়ার খরচ, এডুকেশনের খরচ বহন করে সে দেশে টাকা পাঠাতে পারে, কারণ জাপানে বেতন অত্যন্ত বেশি। এদিকে আমরা নজর দিই। ভাষা, যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা শেখান, জাপানিজ শেখান, কোরিয়ান শেখান, কোরিয়ানদেরও একই অবস্থা। এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান, যে ছেলেটা আরবি বলতে পারে সে কিন্তু মিডল ইস্টে গেলে তার বেতন 2 গুণ হয়ে যায়। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। এই কাজ করতেছে এই প্লেট পরিষ্কার করা, ইন্ডিয়া থেকে গেছে, ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যায়, সে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, কিন্তু 2 গুণ যায় কফিলের পকেটে। কেন? কারণ সে তাকে অনেকটা মানে নিয়ে না করুন না, এটা না করলে তো সে আবার পয়সাটা পাবে না, সে তাকে দিচ্ছে, কিন্তু চুক্তি আছে যে সে তাকে 100 টাকা দেবে, কাজে সে 300 টাকা পেলেও বাকি 200 টাকা তার নিজের পকেটে আছে। আইনগত হবে, কোনো ইয়া কিন্তু না, এখানে কোনো নিয়ম ভঙ্গ করছে না সে।